আমাদের প্রার্থী শ্রী দেবতনু ভট্টাচার্য। দেবতনু বাবু গত 2 বছর ধরে বীরভূম, কাটোয়া, বোলপুর এবং বর্ধমান, দুর্গাপুর এই 4টি আসনে সাংগঠনিক কাজে দায়িত্বে ছিল। এটি আমাদের একটা ক্লাস্টার এবং রাঢ়বঙ্গ জোনের সহ আহ্বায়ক বা কো কনভেনার হিসেবে উনি কাজ করছেন। দেবতনু বাবু বাল্যকাল থেকে সংঘের স্বয়ংসেবক। উনি সংঘের প্রচারক হিসাবে সিউড়ি নগর, সিউড়ি মহকুমা এবং বীরভূম জেলাতে কাজ করেছেন দীর্ঘ সময়। উত্তর পূর্ব ভারতে কাজ করেছেন। পরবর্তীকালে একটি সনাতনী সংস্থার প্রধান হয়ে সারা রাজ্য জুড়ে কাজ করেছেন সনাতনীদের মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য। 2021-এর বিধানসভা নির্বাচনে আমতা কেন্দ্র থেকে, যেখানে লাগাতার হিন্দুদের উপর তৃণমূলীদের দ্বারা অত্যাচার হতো, সেই আমতা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপরে বিজেপির নানা সাংগঠনিক কাজ করার পর যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল তৃণমূল সরকারের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির ফলে, যা আমরা আগাম জানতে পারি এবং আমরা বিকল্প প্রার্থী হিসাবে, সাবস্টিটিউট প্রার্থী হিসাবে দেবতনু বাবুর মনোনয়ন দাখিল করি। এখন দেবতনু বাবুই আমাদের প্রার্থী এবং আমরা যদি আদালতের না ভিন্ন কিছু রায় আসে 13ই মের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে পুরো সংগঠন দেবতনু বাবুর জন্য ঝাঁপিয়ে পড়বে। আগামী 30 তারিখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিউড়ি শহরে সভা করতে আসছেন দেবতনু বাবুর জন্য। আগামী 3রা মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের বীরভূমের 2 প্রার্থী শ্রী দেবতনু ভট্টাচার্য এবং প্রিয়া সাহার জন্য আমোদপুরে একটি ঐতিহাসিক জনসভা করবেন। এছাড়াও সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমরা এই 2 জেলার 2টি সিটকে পাখির চোখ করেছি এবং আমরা জিতব। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি বিষয় আমরা এই রাজ্য সরকারের মনোভাব নিয়ে জানাতে চাই। আপনারা অনেক সময় প্রশ্ন করতেন যে বীরভূমের প্রার্থী ঘোষণা করতে একটু দেরি হচ্ছে কেন। সেটারও কারণ ছিল রাজ্য সরকারের প্রতিহিংসা পরায়ণ মনোভাব। তার কারণ প্রার্থী হিসেবে আমরা আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম ঠিক করে রেখেছিলাম। দেবাশিস বাবু রাজ্য সরকারের কাছে পদত্যাগ করেন, কিন্তু নানা টলবাহানায়, নানা অছিলায় রাজ্য সরকার কোনো ক্রমেই তার পদত্যাগ গ্রহণ করছিল না। এই পরিপ্রেক্ষিতে দেবাশিস বাবুর যে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেখানে তিনি তার পদত্যাগপত্রের জন্য সরাসরি আবেদন করেন এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার আবেদনপত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি তার নিয়োগ কর্ত্রী ছিলেন, মহামহিম রাষ্ট্রপতি তার পদত্যাগের আবেদনপত্র গ্রহণ করেন এবং তা গেজেটে বিজ্ঞাপিত করা হয়। একই সঙ্গে এই যে পদত্যাগপত্র গ্রহণ করার যে গেজেট নোটিফিকেশন, তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলে দেয় যে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে অব্যাহতি দেওয়ার জন্য, এবং এযাবৎকালে তার যদি কোনো বকেয়া থাকে সরকারের ঘরে তাকে জানিয়ে সেই বকেয়া গ্রহণ করার জন্য। রাজ্য সরকার দেবাশিস বাবুকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিলিজ অর্ডার, নির্দেশ মতো রিলিজ অর্ডার দিয়ে দেয়, কিন্তু তার ঘরে, মানে সরকারের ঘরে দেবাশিস বাবুর কোনো বকেয়া আছে এ সংক্রান্ত কোনো ডিমান্ড তারা পাঠায়নি, রাজ্য সরকার পাঠায়নি, নবান্ন থেকে আসেনি। এমন একটি পরিস্থিতিতে আমাদের প্রার্থী
দেবাশিস বাবু মনোনয়ন দাখিল করেন। ঠিক যেদিন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হচ্ছে তার আগের 10 বছরের সরকারের ঘরে বকেয়া কি কি আছে কিনা আর বকেয়া থাকলে কি কি তা নির্দিষ্টভাবে জানাতে হয়। এবং হাস্যকরভাবে এই বকেয়াগুলি কি কি জানলে আপনারা অবাক হবেন, তা হচ্ছে জলের বিল বাকি আছে কিনা, বিদ্যুতের বিল বাকি আছে কিনা, আর বাড়ি ভাড়া বাকি আছে কিনা। বারবার বলা সত্ত্বেও আর এই তিনটি যে বাকি নেই তা জানিয়ে রাজ্য সরকারকে দেবাশিস বাবুকে একটি নো ডিউ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। অর্থাৎ দেবাশিস বাবুর কাছে রাজ্য সরকারের কিছু পাওনা নেই। কি পাওনা? জলের বিল, ইলেকট্রিক বিল আর বাড়ি ভাড়া। গত 10 বছরের মধ্যে দেবাশিস বাবু কোচবিহারের এসপি ছিলেন কিছুকাল। সেই সময় যে ডেজিগনেটেড হাউস ফর দ্য পুলিশ সুপার, সেখানেই তিনি থাকতেন, তার HR কাটা হতো। তো সেটা স্ট্যাটিউটারি কাট যা হয় স্যালারি থেকে। এছাড়া তার সরকারের ঘরে কোনো বকেয়া ছিল না এবং তিনি তার জন্য তার হাউস রেন্ট কাটা হয়েছে, যেহেতু তিনি সরকারের বাড়িতে থাকতেন। বাকি সময়তে তিনি তার সার্ভিস কর্মজীবনে তিনি ব্যক্তিগতভাবেই থেকেছেন, সরকারি কোয়ার্টারে থাকেন। বারে বারে অনুরোধ করার পরেও রাজ্য সরকার এই নো ডিউ সার্টিফিকেট দেয়নি। নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার ফলে, অর্থাৎ জলের বিল, ইলেকট্রিক বিল এবং বাড়ি ভাড়া বকেয়া আছে কিনা সেটা না দেওয়ার ফলেতে আমরা সাধারণ যে হলফনামা, যা নির্বাচন কমিশনের বিধিবদ্ধভাবে বলা আছে, তার সঙ্গে আরো দুটি অতিরিক্ত হলফনামা আমরা রিটার্নিং অফিসারের কাছে জমা দিই। তাতে একটাতে দেবাশিস বাবু দাবি করেন যে তার কোনো কিছু বকেয়া নেই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে বকেয়া যে চাওয়ার কথা ছিল রাজ্য সরকারের, তাকে রিলিজ করে দেওয়ার পরেও সেই বকেয়া রাজ্য সরকার চায়নি। পরবর্তী হলফনামায় যে তার প্রতি যে রাজ্য সরকারের যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব বরাবরই রয়েছে এবং সেই কারণে হলফনামা দেওয়া হচ্ছে না, সেটাও আমরা রিটার্নিং অফিসারের কাছে জানাই, নির্বাচন কমিশনকে জানাই। কিন্তু রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে তিনি ওই নো ডিউ সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে না থাকার ফলেতে তিনি রিজেক্ট করেছেন দেবাশিস বাবুর মনোনয়ন। আমাদের রিটার্নিং অফিসার এর সম্পর্কে কিছু বলার নেই, নির্বাচন কমিশন সম্পর্কেও কিছু বলার নেই, কিন্তু যে বিষয়ে বলার আছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতিহিংসার রাজনীতি। যিনি কিনা সর্বত্র, কলকাতার বাইরে, বিদেশে, সর্বত্র ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন করেন, ভারতবর্ষের গণতান্ত্রিক পরিসর ক্রমেই ছোট হয়ে যাচ্ছে এ নিয়ে প্রশ্ন করেন। সেই তৃণমূল কংগ্রেসের শাসনকালে একজন প্রার্থীকে তার মনোনয়ন বাতিলের জন্য তার অধীনে কাজ করা এবং এমন একজন অফিসার যিনি সনাতনীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে শাস্তির সম্মুখীন হয়েছিলেন। সনাতনের পক্ষে লড়াই করে 21-এর নির্বাচনে তিনি শাস্তির সম্মুখীন হয়েছিলেন, এমন একজন অফিসার তা বীরভূমের মানুষ দেখেছে। তো এরকম একটি পরিস্থিতিতে আমরা যে এই সরকার এই ধরনের ষড়যন্ত্র করতে চলেছে, তা এই সিস্টেমের ভেতর থেকে আমাদের কাছে খবর দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইনে বাঁয়ে যারা ঘুরে তারাই আমাদের জানায় যে সরকার কিছু কুমতলব করেছে।